জয় হিন্দ। প্রত্যেককে তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি উইথ ইউবিএ এই ইউটিউব চ্যানেলে। তোমরা প্রত্যেকেই জানো যে এখান থেকে তোমরা যারা এসএসসি জিডির প্রিপারেশান নিচ্ছ এবং অগ্নিবীরের প্রিপারেশান নিচ্ছ, তোমরা সমস্ত ধরনের ফ্রি ক্লাসেস পেয়ে যাবে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে, এবং সমস্ত ধরনের স্টাডি ম্যাটেরিয়ালস এর জন্য তোমাদের জয়েন হতে হবে আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে, যার লিঙ্ক তোমরা আমাদের এই ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবে। তোমরা সহজেই সেখানে ক্লিক করে পৌঁছে যেতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে। তো তোমরা যারা আগের দুটো সিরিজ যে সিরিজটা চলছে আমাদের ম্যাথের, যে আগের দুটো ক্লাস দেখেছো তোমরা অনুপাতের, তাদের বলছি যে আজকে তোমাদের রেশিওর শেষ ক্লাস। আজকেই রেশিও শেষ হয়ে যাবে। আজ বেশি কোশ্চেন নেই, আজ 9টা কোশ্চেন আছে, এবং তোমরা অনেকেই বলেছিলে যে 21 নম্বর কোশ্চেনটা বোঝা যাচ্ছে না, ওটা আমি আরেকবার সলভ করিয়ে দেবো আজকে। আর পরের দিন থেকে তোমরা পার্সেন্টেজের সিট পেয়ে যাবে। ওকে, চলো তাহলে আজকে শুরু করছি আমি অনুপাতের শেষ ক্লাস। তো প্রথম কোশ্চেন যেটা বলেছে, 1 নম্বর কোশ্চেন, 3068 3068 এটা টাকা, 3068 টাকা এ, বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের ভাগ থেকে যথাক্রমে 10 টাকা, 14 টাকা এবং 20 টাকা হ্রাস করলে তাদের প্রাপ্ত ভাগের অনুপাত হয় 5:6:7। তাহলে বি এর ভাগ কত? দেখো, আমাদের যে টোটাল টাকাটা সেটা বলেছে কত? 3068 টাকা। এই টাকাটা ভাগ হয়েছে তিনজনের মধ্যে, এ, বি এবং সি। ওকে, এবার এ যত টাকা পেয়েছে সেখান থেকে যদি আমি 10 টাকা নিয়ে নিই, বি যত টাকা পেয়েছে সেখান থেকে যদি আমি 14 টাকা নিয়ে নিই, এবং সি যত টাকা পেয়েছে সেখান থেকে যদি আমি 20 টাকা নিয়ে নিই, তাহলে তাদের রেশিওটা কি দাঁড়াবে? দাঁড়াবে 5:6:7। আচ্ছা বলো তো, এই টাকাটা নিয়ে নেওয়ার পর আমাদের কত টাকা পড়ে রইল? আগে ছিল 3068 টাকা। এবার আমি মোট কত টাকা নিয়ে নিলাম? এখান থেকে 10 নিয়েছি, এর থেকে 14 নিয়েছি, এর থেকে 20 নিয়েছি। তাহলে 10, 14, 24 আর 20, 44। তাহলে 44 টাকা যদি আমি এদের প্রত্যেকের থেকে নিয়ে নেই, তাহলে মোট আমি নিয়ে নিয়েছি 44। অতএব পড়ে থাকবে কত? বিয়োগ হয়ে গেলে আমরা পাবো 3024, 3024 টাকা। এই 3024 টাকা কি বলতো? এই যে রেশিওটা, এর টোটাল রেশিওটার ভ্যালুই হচ্ছে এই 3024। কেন? কারণ আমি এই রেশিওটা কখন পেয়েছি? যখন আমি এ এর থেকে 10 টাকা, বি এর থেকে 14 টাকা এবং সি এর থেকে 20 টাকা নিয়ে নিয়েছি। অতএব এ থেকে 10 টাকা নেওয়ার পর এ পাবে 5 রেশিও, বির থেকে 14 টাকা নেওয়ার পর বি পাবে 6 রেশিও, এবং সির থেকে 20 টাকা নেওয়ার পর সি পাবে 7 রেশিও। তাহলে টোটাল রেশিওটা এদের কত দাঁড়াবে? 5, 6, 11 আর 11 সাথে 18। তো এই 18 রেশিওর ভ্যালু কত বলো তো? 3024। এটাই। তাহলে 1 রেশিওর ভ্যালু আমি এখান থেকে কত পাবো? যদি আমি এই 3024কে 18 দিয়ে ভাগ করে দিই, কত হবে? 30। চলো 18, 1-এ 18, তাহলে ওখানে গেল 12, 12 গেলে 122, 122কে 18 দিয়ে ভাগ করলে 18, 6, 108, আর 122 থেকে 108 গেলে 14, 14 গেলে 144, তো 18 আসতে 144, তো 168 টাকা। এটা ভাগ করে দেখে নিতে পারো তোমরা, 168 টাকা বেরাবে। এটা কি? 1 রেশিওর ভ্যালু 168 টাকা। এখানে বলেছে বি এর ভাগ কত। দেখো, বি কোন রেশিও পেয়েছে? 6 রেশিও। তাহলে 6 রেশিওর ভ্যালু আমরা বের করে নিই। চলো, 6 রেশিওর ভ্যালু কত হবে? যদি 1 রেশিও 168 হয়, তাহলে 6 রেশিও 168 গুণ 6 কত হচ্ছে? 6 আসতে 48, 8, 4 গেল, 6, 6, 36, 4-এ 40, আবার 4 গেল, 6-একে 6, 4, 10। তাহলে 1008 টাকা। এটা কখন? বি 1008 টাকা পেয়েছিল। কখন পেয়েছিল? যদি আমি বি এর ভাগ থেকে 14 টাকা নিয়ে নিই। তাহলে বি এর ভাগ থেকে আগে আমরা 14 টাকা নেওয়ার পর বি এই টাকাটা পেয়েছে। তাহলে বি অ্যাকচুয়াল পেয়েছিল কত? 1068 যোগ 14,
আমি পাবো কত? 1068 নয়, এটা কত ছিল? 1008। 1008, 1008 যোগ 14, তো পেলাম কত? 1022। তাহলে বি এর অ্যাকচুয়াল ভাগটা কত দাঁড়ালো? 1022। অপশান ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনে বলেছে, এই অঙ্কগুলো তোমাদের এসএসসির পরীক্ষায় প্রচুর আসে, শুধু এসএসসি জিডি না, এটা এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও প্রত্যেকটা পরীক্ষাতে এই অঙ্কটা রিপিটেডলি এসেছে বারবার। চলো দেখে নেই এই অঙ্কটা সলভ কীভাবে করতে হয়। দেখো, একটা ব্যাগ আছে, ওকে, এই ব্যাগটাতে 1 টাকা রয়েছে, কিছু পরিমাণ 1 টাকা রয়েছে, কিছু পরিমাণ 50 পয়সা রয়েছে, আর কিছু পরিমাণ 25 পয়সা রয়েছে, ওকে। মিলে মোট টাকা কত রয়েছে? 216 টাকা, ওকে। তাহলে 50 পয়সার মুদ্রা কতগুলো রয়েছে হিসাব করে বলতে বলছে আমাদের। চলো তাহলে 1 টাকা রয়েছে কিছু, 50 পয়সা রয়েছে কিছু, আর 25 পয়সা রয়েছে কিছু। এটা কয়েন্স। এবার কয়েনের রেশিও বলেছে কত আমাদের? কয়েনের রেশিও আমাদের বলে দিয়েছে কত? বলেছে 1 টাকার যে রেশিও সেটা 2 রেশিও 1 টাকা ইজ 2। 50 পয়সা 3 রেশিও ইজ 2। 25 পয়সা শেষে কত? 4 রেশিও, ওকে। দেখো, যদি 1 টাকা 10টা থাকে তাহলে টোটাল কত টাকা হয়? 1 টাকার কয়েন যদি 10টা থাকে তাহলে টোটাল কত টাকা হয়? 10 টাকা। যদি 50 পয়সার কয়েন 10টা হয় তাহলে টোটাল কত টাকা হয়? 5 টাকা, তাই তো। আর যদি 25 পয়সা 4টে হয় তাহলে হয়ে যায় কত? 1 টাকা। এটা আমরা সবাই জানি। তাহলে কি হচ্ছে বলো তো? কয়েনের পরিমাণ যত, তার সাথে রেশিওটা গুণ করলে আমরা পেয়ে যাই কি? তার ভ্যালু, অর্থাৎ প্রাইস। মানে ভ্যালু লিখতে পারি আমরা বা প্রাইস লিখতে পারি, কত টাকা হচ্ছে। তো টোটাল ভ্যালু যেটা হচ্ছে সেটা আমরা পেয়ে যাব কত? দেখো, 1 টাকা যদি 2টো থাকে তাহলে সেটার ভ্যালু হবে কত টাকা? 2 টাকা, ওকে। এবার 50 পয়সা যদি 3টে থাকে, 50 পয়সা যদি 3টে থাকে তাহলে সেটা কত টাকা থাকবে? 1 টাকা 50 পয়সা, অর্থাৎ 1.5 টাকা। আর যদি 25 পয়সা 4টে থাকে তাহলে আমরা কত পাবো? 25 পয়সা 4টে মানে 1 টাকা, তাই তো। তাহলে যদি রেশিওটা এইভাবে থাকে, 1 টাকার কয়েন 2টো, 50 পয়সা কয়েন 3টে, আর 25 পয়সার কয়েন 4টে, তাহলে আমরা যে ভ্যালু পাবো, অর্থাৎ টাকার পরিমাণ পাবো, সেটা কত হবে? 2 টাকা, 1.5 টাকা, 1 টাকা, অর্থাৎ মোট কত টাকা? 2 আর 1 3, 3 আর 1.5 4.5। তাহলে আমরা পাবো কত? 4.5 টাকা। আচ্ছা, আমরা 4.5 টাকা পাচ্ছি যদি কয়েনটা এই রেশিওয়ে থাকে, কিন্তু আসলে টাকা ছিল কত? 216 টাকা। আমরা পেলাম টাকার রেশিও 4.5। এই 4.5-এর অ্যাকচুয়াল ভ্যালু কত বলেছে আমাদের? 216। তাহলে 1 রেশিওর ভ্যালু কত হবে? 216 বাই 4.5। দশমিকটা তুলে উপরে 10 দিয়ে দিলাম। এবার যদি কাটি, 45 9 দিয়ে যায়, 5 দিয়ে যায়। চলো 9 দিয়ে কাটলাম। 9 5 45, 9 2 18, আর 3 36, 9 4 36, আর 5 2 10। তাহলে এখান থেকে পেলাম আমরা 24 × 2 48। তাহলে 1 রেশিওর ভ্যালু কত? 48। তার মানে 2 টাকার 1 টাকার কয়েন কত? 2 রেশিও ছিল, আসলে কত থাকবে? 2 × 48 96। 50 পয়সা 3 রেশিও, 3 × 48 144। 25 পয়সা 4 রেশিওতে ছিল, তাহলে অ্যাকচুয়াল কত? 4 × 48, এভাবে আসবে। তো এখানে চেয়েছে আমাদের কি? 50 পয়সার মুদ্রা কত ছিল? দেখো, 50 পয়সার মুদ্রা আমাদের রেশিও ছিল কত? 3 রেশিও। যদি 1 রেশিওর ভ্যালু 48 হয় তাহলে 3 রেশিওর ভ্যালু কত হবে? 48 × 3, 48 3 144টি। তাহলে 50 পয়সার মুদ্রার পরিমাণ কত হলো? 144। ডি আমাদের কারেক্ট অ্যান্সার। আমি আবার একবার অঙ্কটা রিপিট করছি। দেখো,
প্রথমেই আমাদের বলেছে যে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা 2:3:4 এই অনুপাতে রয়েছে। ব্যাগে মোট রয়েছে কত টাকা? 216 টাকা। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা হলো কত? তো আমি 1 টাকা লিখে নিলাম, 50 পয়সা লিখে নিলাম এবং 25 পয়সা লিখে নিলাম। তারপর আমি বের করলাম কি যে এদের ভ্যালু কত। ভ্যালু বলছি রেশিও, এটা কোন রেশিওয়ে আছে? আমরা পেলাম যে 1 টাকার মুদ্রা 2 রেশিওয়ে আছে, 3 টাকার 50 পয়সার মুদ্রা 3 রেশিও এবং 25 পয়সার মুদ্রা 4 রেশিও। তাহলে 1 টাকার মুদ্রা যদি দুটো থাকে তার ভ্যালু কত দাঁড়াবে আমাদের? 2 টাকা। যদি 50 পয়সার মুদ্রা 3টে থাকে তাহলে তার ভ্যালু কত দাঁড়াবে? 50, দুটো 50-এ 1 টাকা আর একটা 50-এ 1.5 টাকা। এবার 25 পয়সা যদি 4টে থাকে তাহলে কত হয়? 1 টাকা। তো টোটাল ভ্যালু আমাদের দাঁড়াচ্ছে কত? 2 টাকা 1.5 টাকা, মানে 3.5 টাকা আর 1 টাকা 4.5 টাকা। তাহলে যদি পয়সাগুলো এইভাবে থাকে যে 1 টাকা দুটো, 50 পয়সা 3টে আর 25 পয়সা 4টে, তাহলে যে ভ্যালু দাঁড়ায় সেটা আমাদের দাঁড়ায় 4.5 টাকা। কিন্তু আমাদের বলেছে 4.5 টাকা তো নেই, ব্যাগে আছে কত? 216 টাকা। তাহলে আমরা পেলাম যে 4.5 যে রেশিওটা পেলাম আমরা, সেটা কি? তার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 216। তো 4.5 রেশিওর ভ্যালু 216। তাহলে 1 রেশিওর ভ্যালু কত? 216কে 4.5 দিয়ে ভাগ করে পেলাম আমরা 48। তাহলে 1 রেশিওর ভ্যালু আমরা পেলাম 48। এবার আমাদের চেয়েছে কি? 50 পয়সার মুদ্রার সংখ্যা। তো 50 পয়সা কোন রেশিও ছিল? 3 রেশিও। যদি 1 রেশিও 48 হয় তাহলে 3 রেশিও কত? 48 × 3, 144 অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। একই ধরনের কোশ্চেন আছে, তোমরা একবার চেষ্টা করবে ভিডিও পজ করে, এবং যদি না পারো আমার সলিউশন দেখে চেক করে নেবে। দেখো 3 নম্বর কোশ্চেন বলেছে একটি ব্যাগে 50 পয়সা 25 পয়সা এবং 10 পয়সার মুদ্রার সংখ্যা রয়েছে যাদের অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ বলেছে 144 টাকা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? দেখো তাহলে মুদ্রা রয়েছে আমাদের 50 পয়সার, 25 পয়সার এবং 10 পয়সার। রেশিও রয়েছে কি? 5:8:3। তো রেশিও আমাদের 5:8:3। তাহলে ভ্যালু কত হবে? ভ্যালু হবে, যদি 50 পয়সা 5টা থাকে তাহলে টোটাল টাকার পরিমাণ কত হয়? 2 টাকা 50 পয়সা, যেটাকে 2.5 টাকা বলি আমরা, 2.5। আর যদি 25 পয়সা 8টে হয় তাহলে এটা কত দেবে? 25 × 8। 25 টাকা 4টে হলে 1 টাকা হয়, তাহলে 8টে হলে কত টাকা হবে? 2 টাকা। আর 10 পয়সা যদি 3টে হয় তাহলে 30 পয়সা হয়। 30 পয়সা মানে কত? 0.3 পয়সা, 3 টাকা, তাই তো? যদি 30 পয়সা হয় তাহলে 0.3 টাকা। তাহলে টোটাল টাকার ভ্যালু আমরা এখান থেকে কত পাবো? 2.5 আর 2 4.5, 4.5 আর 0.3 4.8। তো টোটাল ভ্যালু আমরা পেলাম 4.8। কোথা থেকে পেলাম? 2.5 প্লাস 2 প্লাস 0.3, এখান থেকে পেলাম 3 5 8 আর 2 2 4, 4.8। তাহলে যদি পয়সাগুলো এই রেশিওয়ে থাকতো, মুদ্রাগুলো এই রেশিওয়ে থাকতো, তাহলে যে পয়সাটা পেতাম সেটা আমরা 4.8 রেশিওয়ে পেতাম। কিন্তু আমরা পেলাম কত? 144। মোট টাকার পরিমাণ 144, আমাদের এসেছে 4.8। তাহলে 4.8 রেশিওর ভ্যালু কত? 144। ওকে, তাহলে 50 পয়সার ভ্যালু চেয়েছে, অর্থাৎ 8-এর ভ্যালু চেয়েছে। দেখো এখান থেকে আমরা 1-এর ভ্যালু বের করে নিতে পারি। 144/4.8, তো পয়েন্ট কেটে দিলাম, উপরে 10 গুণ হয়ে যাবে। 48 3-এ 144, তাহলে 3 10-এ 30। তো 1 রেশিওর ভ্যালু আমরা পেলাম 30। তাহলে 8 রেশিও চেয়েছে না, 50 পয়সা চেয়েছে। 50 পয়সা কত ছিল? 5। তাহলে 5 রেশিওর ভ্যালু আমাদের চেয়েছে। তো 5 রেশিও কত হয়ে যাবে? 30 × 5, 150। আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান সি, 150। চলো নেক্সট কোশ্চেন 4। এবার যেটা শুরু হচ্ছে সেটা তোমাদের সমানুপাত। এতক্ষণ যেগুলো করছিলাম আমরা অনুপাত, এবার আসছে সমানুপাত, প্রপোর্শনের কোশ্চেন। দেখো প্রপোর্শনে বলে কি, যদি এ অনুপাত বি এবং বি অনুপাত সি
সমানুপাতে থাকে তাহলে আমরা লিখি কি A is to B সমানুপাত A অনুপাত B সমানুপাত কত হয়, এটা B না, এটা সরি, এটা হচ্ছে C অনুপাত D। যদি A অনুপাত B এবং C অনুপাত D সমানুপাতে থাকে তাহলে আমরা লিখি A অনুপাত B সমানুপাত C অনুপাত D। A is to B সমানুপাত কত হয়, C is to D। এটা আমরা লিখি কি A বাই B সমানুপাতের জায়গায় আমরা সমান লিখি সমান C বাই D। প্রথম অনুপাত, দ্বিতীয় অনুপাত, তৃতীয় অনুপাত, চতুর্থ অনুপাত। ওকে, তাহলে আমরা এখান থেকে পাবো কি AD সমান BC, অর্থাৎ প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করলে আমরা পাই দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। ওকে, এটা হলো আমাদের অনুপাতের যে ফর্মুলা। ওকে, এখান থেকেই আমরা কোশ্চেনটা করে নেব। কিভাবে করব দেখো, এখানে অনুপাত কি বলেছে আমাদের 0.2, 0.12 আর 0.3। তাহলে চতুর্থ অনুপাত কত? তাহলে যদি আমরা এভাবে বসিয়ে নেই 0.2 অনুপাত 0.12 সমানুপাত 0.3 আর চতুর্থ অনুপাত কত? দেখো চতুর্থ অনুপাত আমরা কি করে বের করতে পারি, আমরা যদি দ্বিতীয় আর তৃতীয় গুণফল থেকে প্রথমটা ভাগ করে দিই, অর্থাৎ কীরকম চতুর্থ অনুপাত আমরা এখানে কি পেয়ে যাব, দ্বিতীয় আর তৃতীয় 0.12 আর 0.3, এখান থেকে যদি আমরা ভাগ করে দিই প্রথম 0.2 তাহলে আমরা পেয়ে যাব চতুর্থ অনুপাত। তো কাটাকাটি করে নেই, এখানে দশমিক, একটা রেখে দশমিক থেকে একটা রেখে দশমিক তুলে দাও, 2, এটা কাটলে কত হয় 0.06। তো এটা গুণ করলে কত হবে 0.63 18, 0.18 আমাদের অ্যান্সার হয়ে গেল এখান থেকে। একই রকম অঙ্ক পরের স্লাইডেও আছে, দেখো চেষ্টা করো। আচ্ছা, এটা বলেছে তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতি কেমন হয় দেখো, যদি A, B আর C তিনটে সমানুপাতে থাকে তাহলে আমরা বলতে পারি যে A C সমান B স্কোয়ার, যেটাকে আমরা লিখি B স্কোয়ার সমান AC, আর B সমান হয়ে যায় কত রুট AC। এটা প্রত্যেকেই শিখেছো, ক্লাস 6-7 অঙ্ক প্রত্যেকে জানো নিশ্চয়ই। এবার দেখো এখান থেকে আমরা কিভাবে অ্যান্সার আনব। তৃতীয় সমানুপাতি চেয়েছে, অর্থাৎ C চেয়েছে। C আমরা কিভাবে বের করতে পারি, C আমরা এভাবে বের করতে পারি। যদি এখান থেকে আমরা বের করি C, তাহলে C সমান কত আসবে, ওপরে B স্কোয়ার আর নিচে A। B স্কোয়ার মানে কি B ইন্টু B বাই A। তাহলে এখানে বলেছে আমাদের C অর্থাৎ তৃতীয় সমানুপাতি, এখানে দুটো সমানুপাতি কি ছিল, একটা ছিল 0.36 আর একটা ছিল 0.48। তো তৃতীয় কিভাবে আসে, দ্বিতীয়টার স্কোয়ার বাই প্রথমটা। দ্বিতীয়টার স্কোয়ার আমরা করে দেবো কিভাবে, 0.48 স্কোয়ার মানে কি 0.48 ইন্টু 0.48 আর নিচে 0.36। কাটাকাটি করব, দুটোর আগে দশমিক, দুটোর আগে দশমিক, 12 3 36, 12 4 48 আর 3 দিয়ে এটা কাটলে 0.16। তাহলে অ্যান্সার পেলাম কত 0.16 4 64, 0.64 আমাদের অ্যান্সার হয়ে গেল এখানে। এটা মধ্য সমানুপাতির অঙ্ক ছিল। তারপর দেখো এটাও মধ্য সমানুপাতি। কিভাবে, এক্ষুনি দেখলাম আমরা কি, যে যদি A B C সমানুপাতে থাকে তাহলে কি হয় B স্কোয়ার সমান AC, আর যদি মধ্য সমানুপাতি বের করতে বলে B তাহলে হয়ে যায় কত রুট AC। তো এখান থেকে আমরা পাবো কি মধ্য সমানুপাতি B সমান কি পাবো তাহলে রুট ওভার A ইন্টু C। A কত 0.32 আর C কত 0.02। দেখো এখান থেকে পাবো কি 32 আর 2 গুণ করলে 64, দশমিক কটার আগে বুঝবে 1 2 3 4, চারটের আগে 64, তাহলে 1 2 দশমিক 0, তাহলে 0.0064। তো এটাকে আমি ভেঙে লিখতে পারি কি 0.08 ইন্টু 0.08, তাই তো। তাহলে অ্যান্সার হবে কত 0.08, মধ্য সমানুপাতির অঙ্ক। তারপর
7। যদি 0.75:x সমানুপাত 5:8 হয় তাহলে x এর মান কত? দেখো 0.75/x কত বলেছে? 5/8। তাহলে x সমান কত হবে? দেখো 0.75 × 8 সমান আমরা লিখতে পারি 5x। তাহলে x সমান কত? 0.75 × 8 আর নিচে 5। 5 দিয়ে যদি আমি এটাকে কাটি কত হয়? 0.15 15 গুণ হলে কত হবে? 15 আসতে 120 আর 0.2 আগে বুঝলো, তাহলে অ্যান্সার হলো 1.2, অপশন সি। নেক্সট 8। দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মিশ্রণ। দেখো কিভাবে আসে এগুলো। দুটো সংকর ধাতু এ এবং বি। এ এবং বি হলো দুটি সংকর ধাতু। সংকর ধাতু কি? যেখানে মৌলিক ধাতু নয়, মানে দুটো জিনিস মিশিয়ে, দুটো বা এক বা একাধিক, একের বেশি জিনিস, একাধিক জিনিস মিশিয়ে আমরা কোনো ধাতু তৈরি করছি, সেটা কি বলে? সংকর ধাতু। ওকে, মিশিয়ে তৈরি করছি। এখানে এ আর বি দুটো সংকর ধাতু রয়েছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। বলেছে যে ধাতুতে যেখানে সোনা এবং তামা যথাক্রমে 7:2 এবং 7:11, তাহলে এখানেও সোনা রয়েছে, তামা রয়েছে, আর এখানেও সোনা গোল্ড রয়েছে এবং তামা কপার রয়েছে। দেখো বলেছে যে প্রথমটাতে 7:2 অনুপাতে আছে এবং দ্বিতীয়টাতে 7:11 অনুপাতে আছে। তারপর কি বলেছে? যে যদি সমপরিমাণ সংকর ধাতু গলিয়ে সমপরিমাণ, এখানেই বলে দিয়েছে আমাদের কি, যে সমপরিমাণ, তার মানে আমরা এ যত পরিমাণ মেশাবো বিও তত পরিমাণে মেশাবো। মানে টোটাল যদি এ আমি 1 কেজি মিশাই, বিও 1 কেজি মেশাবো। যদি এ আমি 10 কেজি মিশাই, বিও 10 কেজি মেশাবো। মেশানোর পর কি হবে? যে তৃতীয় সংকর ধাতু পাবো আমরা, সেখানে যে তৃতীয় সংকর ধাতু পাবো সেটার নাম বলে দিয়েছি এখানে, ধরো সি বলে দিয়েছি। সেটাতে সোনা এবং তামার অনুপাত কত? সেটাতে গোল্ড আর কপার কত রেশিওতে থাকবে? এটা আমাদের কোশ্চেন। তো দেখো এখানে 7:2 অনুপাতে মিশিয়েছে আর এখানে 7:11। তো এখানে টোটাল রেশিও কত? 7, 11, 18। দেখো এখানে বলেছিল কি সম অনুপাত, তাহলে যদি আমি এটা 18 রেশিও মিশাই তাহলে এখানেও নিশ্চয়ই 18 রেশিওই মেশাবো। তো এটা কি 7 আর 2 যোগ করলে কত হচ্ছে? 18 টোটাল রেশিও। 18 কোথায়? 7 আর 2 9 রেশিও। তো 9 রেশিও মেশালে তো হবে না, দুটো সম পরিমাণে মেশাবো। তা যদি আমি এটা 18 মেশাই তাহলে এটাকে 18 করে দেবো। 9কে কত দিয়ে গুণ করলে 18 হয়? 2 দিয়ে। তাহলে অনুপাতকে 2 দিয়ে গুণ করে দিলাম। 2 দিয়ে গুণ করলে 2 7 14 আর 2 2 4। তাহলে এ এর গোল্ড 14 অনুপাত, কপার 4 অনুপাত, বি এর গোল্ড 7 অনুপাত এবং কপার 11 অনুপাতে মিশিয়েছি ধাতু। তাহলে এখানে গোল্ড আমরা কত পাবো? এখানের 14 আর এখানের 7। গোল্ড যেটা পাবো সিতে সেটা হচ্ছে 14 আর এখানের 7। এখানের 14 গোল্ড আর এখানের 7 গোল্ড। আর কপার এখান থেকে পাবো 4 আর কপার এখান থেকে পাবো কত? 11। তাহলে মোট পাচ্ছি কত? 14, 7, 21 = 4 আর 11 18। কাটাকাটি করে নেই। 7 3 21, আচ্ছা 4 আর 11 15। 4 11 18 কি করে হবে? 4 11 15। তো 7 দিয়ে যাবে না, তাহলে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 7 21 আর 3 5 15, 7:5 আমাদের অ্যান্সার। তাহলে আমি কি করলাম? আমি প্রথমে এ গোল্ড আর এ ধাতুর গোল্ড আর কপারের রেশিওটা বের করে নিলাম 7:2। তারপর বি এরও গোল্ড আর কপারের রেশিও নিয়ে দিলাম 7:11। এবার দেখলাম এখানে বলেছে আমাদের সমপরিমাণ কোত্থেকে হবে? দেখো 7 11 18 রেশিও, তাহলে এখানেও 18 রেশিও দরকার। কিন্তু এখানে দেখলাম যে টোটাল রেশিও 9 ছিল, তাহলে 9কে আমরা 2 দিয়ে গুণ করে নিলাম, করতে পেয়ে গেলাম কি 7 2 14 আর 2 2 4। তাহলে এখন আমাদের সমপরিমাণ ধাতু পেয়ে গেছি আমরা। এটাকে যদি আমরা মিশিয়ে দেই, এটাকে আর এটাকে যদি আমি মিশিয়ে দেই, তাহলে গোল্ড এখান থেকে 14 আর এখান থেকে 7 মিলে এখানে কত হয়ে গেল? 14 7 21। আর কপার এখান থেকে 4 এবং এখান থেকে 11 মিলে এখানে কত হয়ে গেল? 4 11 15।
তাহলে 21:15 অনুপাতে সিএ গোল্ড এবং কপার রয়েছে। এবার ওটা কাটাকাটি করে পেয়ে গেলাম কত, 3 7 21 আর 3 5 15, 7:5 আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান এ। চলো নেক্সট কোশ্চেন 9, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো 6 14 18 38 এর প্রতিটির সাথে কত যোগ করলে প্রতিটি সমানুপাতিক হবে? প্রতিটি সমানুপাতে নেই, আমরা কিছু একটা সংখ্যা যোগ করব, তাহলে প্রত্যেকটা সমানুপাতে এসে যাবে। তো কিভাবে হয় দেখো, ধরি আমি 6 এর সাথেও x যোগ করলাম, 14 সাথেও x যোগ করলাম, 18 সাথেও x যোগ করলাম, আর 38 সাথেও x যোগ করলাম। আমি ধরে নিয়েছি সংখ্যাটা হলো x, যেটাকে যোগ করলে এই প্রত্যেকটা সমানুপাতে এসে যায়। এবারে সমাধানটা করে নিই আমরা। তো 6 + x ইন্টু 38 + x সমান 18 + x ইন্টু 14 + x। এখান থেকে গুণ করলে পাবো কত, 18 38 আর 6 গুণ করলে কত পাচ্ছি, 6 8 48, 8 4 6 3 18 4 22 প্লাস 6 এর সাথে 38 গুণ করলাম, এবার 6 এর সাথে x গুণ করবো, 6 এর সাথে x গুণ করলে 6x, এবার 38 এর সাথে x গুণ করব এবং x এর সাথে 38 গুণ করবো এবং x এর সাথে x গুণ করবো। তো x আর 38 গুণ করলে কত হয়, 38x, আর x এর সাথে x গুণ করলে x স্কোয়ার সমান। সেমভাবে 18 14 গুণ করলে কত হয়, 14 8 112, 11 গেল, 14 একে 14 আর 11 25, 252, 252। একইভাবে 18 সাথে যদি আমি x গুণ করি কত হয়, 18x। একইভাবে x এর সাথে 14 গুণ করলে 14x, আর x এর সাথে x গুণ করলে x স্কোয়ার। এবার প্লাস x স্কোয়ার দুটো কেটে গেল, তো এখান থেকে পাবো কত, 228 প্লাস 38 6 যোগ করলে কত, 44x, আর এখান থেকে পাবো 252 প্লাস 18 আর 14 32x। এবার 44 32 যদি এদিকে চলে আসে, 44x থেকে 32 এদিকে আসলে মাইনাস হয়ে গেল, আর ওদিকে 252 228 ওদিকে চলে গেলে মাইনাস হয়ে গেল। তো 44 থেকে 32 মাইনাস করলে আমরা পাবো 12x সমান 252 থেকে 228 মাইনাস করলে পাবো 24। তো x এর ভ্যালু কত পেলাম, 24/12 সমান 2। তাহলে x এর ভ্যালু পেলাম কত আমরা, 2। তো অ্যান্সার হলো আমাদের 2। যারা অঙ্কটা বুঝতে পারোনি আরেকবার দেখবে, আর এই সলিউশনটা নিজেরা একবার খাতায় করে দেখে নেবে। চলো নেক্সট। তো এই কোশ্চেনটা তোমরা অনেকেই বলছিলে যে 21 নম্বর শেষ কোশ্চেন অনেকে বুঝতে পারোনি, কারণ রেকর্ডিংটাতে আমি যেখানটা লিখেছিলাম সেটা ঠিক রেকর্ড হয়নি। তো চলো এটা আমরা আবার একবার দেখে নিচ্ছি। কি বলেছে যে এ এবং বি এর আয়ের অনুপাত হলো 5:3 এবং তাদের খরচের অনুপাত, এটা 21, এটা অনুপাত হলো 9:5। যদি তারা যথাক্রমে 2600 এবং 1800 সঞ্চয় করে তাহলে তাদের আয় হলো কত? ওকে, তো এ আছে এবং বি আছে। বলেছে ইনকাম কত, এদের ইনকামের রেশিও কত? ইনকাম বলেছে এদের 5:3, আর এক্সপেন্ডিচার অর্থাৎ খরচ বলেছে কত, 9:5। আর ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করলে আমরা পাই কি, সেভিংস। যদি আমরা আয় থেকে খরচ মাইনাস করি তাহলে আমরা পাই কি, সঞ্চয়, যেটাকে বলে সেভিংস। সেভিংস কত হবে, যদি 5 অনুপাত আয় করে 9 অনুপাত খরচ করে তাহলে এদের সেভিং হয় 2600 টাকা এবং এর হয় কত, 1800 টাকা। ওকে ওকে, চলো দেখো, আমি ধরে নিলাম এ 5x টাকা ইনকাম করেছিল, বি 3x টাকা ইনকাম করেছিল, এবং এ 9y টাকা খরচ করেছিল এবং বি 5y টাকা খরচ করেছিল।
তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ 5x টাকা খরচা করে 5x টাকা আয় করে 9y টাকা খরচা করে সেভ করেছে কত 2600, আর বি 3x টাকা আয় করেছে এবং 5y টাকা খরচ করেছে করে যে সেভ করেছে সঞ্চয় করেছে সেটা কত 1800। এটাকে এবার আমি সমাধান করব কিভাবে। দেখো আমাদেরকে আয় চেয়েছে শেষে, আয় কত, তাহলে এক্স এর ভ্যালু দরকার, তো আমি ওয়াই এর ভ্যালু বের করেও করতে পারি, আমি আগের ক্লাসে ওয়াই এর ভ্যালু বের করেই করছিলাম, তো আমি এখানে এক্স এর ভ্যালু বের করেও করা যায় সেটা করেই দেখাচ্ছি। দেখো তো এক্স এর ভ্যালু আমি কিভাবে বের করব, যদি আমাদের এক্স দরকার হয় তাহলে আমরা ওয়াইকে অপনয়ন করে দেবো, ওয়াইকে বাদ দিয়ে দেবো, তো অপনয়ন পদ্ধতিতে এখানটাতে আর এখানটাতে সহগ সমান করে নেব কিভাবে। দেখো এখানে আছে 5 আর এখানে আছে 9, দুটোকেই আমি 45 করে নিতে পারি। কিভাবে করব, যদি আমি এটাকে 5 দিয়ে গুণ করি তাহলে 5 9 45 হয়ে যাবে এখানে, আর যদি আমি এটাকে 9 দিয়ে গুণ করি তাহলে 9 5 45 এখানে হয়ে যাচ্ছে। তো কি হবে যদি আমি গুণ করে দিই, 5 5 25x মাইনাস 5 9 45y সমান 5 ইন্টু 26, 26 5 130 আর দুটো শূন্য। নিচে কি হচ্ছে 9 3 27x মাইনাস 9 5 45y সমান 9 আর 18, 18 9 162 আর দুটো জিরো। তো এটাকে মাইনাস করে দিলাম, মাইনাস করলে এটা প্লাস হয়ে গেল আর এটা মাইনাস হয়ে গেল। তো মাইনাস আর প্লাস 45y কেটে গেল, পড়ে থাকলো কত 25x থেকে যদি 27x বিয়োগ হয় তাহলে এখান থেকে দেবে -2x, আর 130 থেকে 162 বিয়োগ হলে পড়ে থাকবে -32 আর শেষে দুটো শূন্য। তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, x সমান কত হয়ে যাবে 3200/2 সমান 2 16 32 আর দুটো শূন্য। তাহলে x এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেলাম কত 1600। তাহলে এখান থেকে আমি বলতে পারি 5x এর ভ্যালু কত আর 3x এর ভ্যালু কত। ওকে, যদি x 1600 হয় তাহলে 5x কত হয় 1600 ইন্টু 5 সমান 8000 8000। তাহলে a হয়ে গেল 8000 এবং b কত হয়ে যাবে, b বলেছে 3x, b এর 3x কত হয়ে যাবে আমার, যদি x 1600 হয় 3x হবে 1600 ইন্টু 3 4800 4800। তাহলে b এর ভ্যালু হয়ে গেল 4800। তাহলে অ্যান্সার হয়ে গেল কি 8000 এবং 4800, অপশান ডি আমাদের অ্যান্সার। চলো এইভাবে আমরা আজকের মোটামুটি অনুপাতের ক্লাসটি শেষ করলাম। তোমাদের এসএসসির প্রিভিয়াস ইয়ারের যত অনুপাত এসেছিল এই যতগুলো টাইপ আমরা করলাম এই টাইপের মধ্যেই এসেছিল, এর বাইরে কোনো টাইপ নেই। তোমরা যদি এই টাইপগুলোই নিয়মিত প্র্যাকটিস করো তাহলে অনুপাতের চ্যাপ্টারের কোনো সমস্যা তোমাদের হবে না এসএসসি এবং অগ্নিবীরের পরীক্ষাতে। আর এর পরের ক্লাস যেটা আসবে তোমাদের তা থাকবে পার্সেন্টেজের ক্লাস। যারা ক্লাসটা বুঝতে পেরেছো লাইক করবে এবং ভালো লাগলে লাইক করবে, যারা ভালো লাগেনি ডিসলাইক করে দেবে, কোনো অসুবিধা নেই, কিন্তু রেসপন্সটা দিও। আর বুঝতে না পারলে কমেন্ট করবে, কমেন্টের অ্যান্সার দেওয়া হবে। টেলিগ্রাম চ্যানেলে তোমাদের কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো, ওখানে অ্যান্সার দেওয়া হয়। চলো আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি।